হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ চ্যানেল বিজ্ঞানজন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমরা শুরু করতে চলেছি। তোমরা তোমাদের আগের ক্লাসে দেখেছিলে যে একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর চারিদিকে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং ওই চৌম্বক ক্ষেত্রের ধরন যে সত্যিই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল তার সম্বন্ধে আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এবং আমরা দক্ষিণ মুষ্টি নিয়মের সাহায্যে কিন্তু প্রমাণ করেছিলাম। আজকের আমরা দেখতে চলেছি যদি আমি বিভিন্ন প্রকারের পরিবাহীর মধ্যে অর্থাৎ তড়িৎ পরিবাহীর মধ্যে যারা তড়িৎকে প্রবাহিত করতে পারবে তাদের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হবে তাদের চতুর্দিকে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে সেই চৌম্বক ক্ষেত্রের ধরন কিরকম হবে। নিশ্চয়ই আজকের টপিক তোমরা বুঝতে পারলে। আমি বলতে চাইছি, ধরো আমি বিভিন্ন আকারের তড়িৎ পরিবাহীকে নিচ্ছি, এবং ওই পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হবে অর্থাৎ যখন আই কারেন্ট প্রবাহিত হবে ওই পরিবাহীর চতুর্দিকে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এবং ওই চৌম্বক ক্ষেত্রের ধরন কিরকম হবে আমরা এটা দেখতে চাইছি। ক্লিয়ার দ্যাট আজকের টপিক। তো চলো দেখি আমাদের কি কি রয়েছে, যে প্রথম কি কি আকারের আমরা তড়িৎ পরিবাহীকে নেব। ঠিক আছে, চলো আমরা প্রথমেই দেখি একটি দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে, অর্থাৎ একটি দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই দীর্ঘ ঋজু পরিবাহীর চতুর্দিকে কি ধরনের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেকেন্ড আমরা দেখছি কি একটা বৃত্তকার পরিবাহী, একটি বৃত্তকার পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর চতুর্দিকে কি ধরনের চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। লাস্ট আমরা যেটা নিচ্ছি একটি বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী। কি বললাম? একটি বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী। তোমাদের এখানে কনফিউশন আছে যে স্যার একটি দীর্ঘ ঋজু পরিবাহী বলতে আমরা কি বুঝি। ঋজু বলতে আমরা বুঝি একটি সোজা লম্বা তার বিশেষ। কি বললাম? সোজা লম্বা তার বিশেষ, লম্বা তার বিশেষ, সোজা লম্বা তার অর্থাৎ সোজা লম্বা পরিবাহী। সেটা কপারের হতে পারে, সেটা অ্যালুমিনিয়ামের হতে পারে, সেটা সিলভারের হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাকেই আমরা কি বলছি? ঋজু পরিবাহী। একটি বৃত্তাকার পরিবাহী, আমি ধরে নিলাম এরকম একটা যদি বৃত্তাকার পরিবাহী আমার কাছে থাকে, এই বৃত্তাকার পরিবাহীর মধ্যে যদি আমি তড়িৎ পাঠাই তাহলে তার চতুর্দিকে কি ধরনের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এবং একটি বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী অর্থাৎ অনেকগুলো বৃত্তাকার পরিবাহীকে যদি আমি একসঙ্গে জড়িয়ে একটা কুণ্ডলী তৈরি করি তাকেই আমরা বলছি একটি বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী। এর অপর নাম কি জানো? এর অপর নাম হচ্ছে সলিনয়েড। এর অপর নাম হচ্ছে সলিনয়েড। এর অপর নাম হচ্ছে সলিনয়েড। তাহলে সলিনয়েড জিনিসটা কি তোমাদের ডিটেলস বলছি। আর প্রথম আমরা যাই যে একটি দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার চতুর্দিকে কিরকম তড়িৎ ক্ষেত্রের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। চলো দেখি। আমি তাহলে প্রথম দেখতে চাইছি একটি দীর্ঘ ঋজু পরিবাহী অর্থাৎ একটি সোজা তার। আমি কি করলাম, এটার জন্য আমি একটা পরীক্ষা করছি। কি পরীক্ষা করছি না, আমি নিলাম একটা কাঠের বোর্ড। আমি নিলাম কাকে, তোমরা ধরে নাও এটাই হচ্ছে কি একটা কাঠের বোর্ড বিশেষ, এটাই হচ্ছে কি না একটা কাঠের বোর্ড বিশেষ। ওকে, এটা হলো একটা কাঠের বোর্ড। এই কাঠের বোর্ডের কেন্দ্র, একটা কেন্দ্রের মধ্যে আমি একটা ছিদ্র করলাম। কি করলাম? একটা এখানে এরকম ছিদ্র করলাম। এই ছিদ্রের মধ্য দিয়ে আমি একটা দীর্ঘ ঋজু পরিবাহীকে, ধরো এই কেন্দ্রের মধ্য দিয়ে আমি একটি দীর্ঘ ঋজু পরিবাহীকে নিয়ে গেলাম, সুইচের থ্রু দিয়ে একটা ব্যাটারির সঙ্গে আমি যুক্ত করলাম। কার সঙ্গে যুক্ত করলাম? সুইচের থ্রু দিয়ে আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম। ওকে, এটা কি না, এটা হলো আমার কাছে একটি ঋজু পরিবাহী। ঋজু পরিবাহী কাকে বলছে না, যে পরিবাহী সোজা এবং লম্বা পরিবাহী। তোমরা ধরে নাও যে এটা হচ্ছে একটা সোজা লম্বা পরিবাহী। এটা কি? এটা হলো একটা ঋজু পরিবাহী। এই ঋজু পরিবাহীকে একটা সুইচের সঙ্গে আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম এবং এই ঋজু পরিবাহীটি একটি কার্ডবোর্ডের একেবারে কেন্দ্রের মধ্যে আমি ফুটো করেছি। ওই ফুটোর মধ্য দিয়ে এই ঋজু পরিবাহীটা কি হয়েছে? পাস হয়েছে। এবং আমি কি করলাম, আমি এই কাঠের বোর্ডের ওপর আমি কি করলাম, এই কাঠের বোর্ডের ওপর কিছু লৌহ চূর্ণ চারিদিকে এইভাবে আমি ছড়িয়ে দিলাম। কাকে না, কিছু লৌহ চূর্ণকে আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম।
কে এগুলোকে? না, এগুলো রয়েছে লৌহ চূর্ণ। এগুলো রয়েছে লৌহ চূর্ণ। এই লৌহ চূর্ণকে আমি এই কাঠের বোর্ডের চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। এমতো অবস্থায় আমি কি করলাম? এমতো অবস্থায় আমি যখন এই সুইচটাকে অন করলাম, অন করার সঙ্গে সঙ্গে যখন এই বর্তনীটা একটি বদ্ধ বর্তনীতে রূপান্তর হলো, তখন এর মধ্য দিয়ে কি প্রবাহ হতে শুরু করলো? না, তড়িৎ আই প্রবাহ হতে শুরু করলো। সেই আই এই কাঠের বোর্ডের ভেতর দিয়ে পুনরাক্রমে এসে সে আবার এখানে মিলিত হতে শুরু করলো। এমতো অবস্থায় আমি যদি এই কাঠের বোর্ডের এক প্রান্তে টোকা মারতে থাকি, অর্থাৎ হালকা করে যদি টোকা মারতে থাকি, আমি দেখতে পাবো কিছুক্ষণ পরে এই যে লৌহ চূর্ণগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল, এই লৌহ চূর্ণগুলো আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে না। এই লৌহ চূর্ণগুলো চারিদিকে আর ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে না। এই লৌহ চূর্ণগুলো কিরকম হচ্ছে? এই লৌহ চূর্ণগুলো ধরে নাও এটাই যদি একটা কাঠের বোর্ড হয়, ধরে নাও এটাই যদি এই কাঠের বোর্ড হয়, এবং এই কাঠের বোর্ডের অভ্যন্তরে অর্থাৎ এই কেন্দ্রের মধ্য দিয়ে যদি এই ঋজু পরিবাহী যায়, তাহলে এই ঋজু পরিবাহীর চারিদিকে অর্থাৎ এর অক্ষের চারিদিকে সমান ব্যাসার্ধের, কি বললাম, সমান বিভিন্ন ব্যাসার্ধের একটা বৃত্তকে কেন্দ্র করে চারিদিকে এইভাবে ঘুরতে শুরু করছে। অর্থাৎ লৌহ চূর্ণগুলি বিভিন্ন ব্যাসার্ধের একটি, এই লৌহ চূর্ণগুলো আমরা যখন দেখতে পাবো, এই লৌহ চূর্ণগুলো এই ঋজু তারের কেন্দ্রে অর্থাৎ ঋজু তারের কেন্দ্র বরাবর তার চারিদিকে বিভিন্ন ব্যাসার্ধের একটা বৃত্ত নিয়ে চারিদিকে ভাইব্রেট হতে শুরু করলো। কি হতে শুরু করলো? ভাইব্রেট হতে শুরু করলো। আর এই বৃত্তগুলোর কোনো প্রান্তকে আমরা কেউ খুঁজে পেলাম না। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম, যদি একটা দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাস দেখে এসছো যে দক্ষিণ মুষ্টি নিয়ম অনুসারে তার চারিদিকে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এবং সেই চৌম্বক ক্ষেত্রের ধরন কিরকম হবে? সেই চৌম্বক ক্ষেত্র এই দীর্ঘ ঋজু পরিবাহীর যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকে বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তে পরিণত হয়ে তার চারিদিকে ভাইব্রেট হতে শুরু করে, এবং এই বৃত্তের কোনো কি নেই, প্রান্ত আমরা খুঁজে পাইনি। অর্থাৎ একটা লৌহ চূর্ণ আর একটা লৌহের চূর্ণের সঙ্গে কি রয়েছে? আটকে রয়েছে। এদের মধ্যে কোনো গ্যাপ লক্ষ্য করা যায়নি। তো এই দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে আমরা এই ধরনের চৌম্বক ক্ষেত্র লক্ষ্য করি। নিশ্চয়ই তোমরা প্রথম পোরশন খুব সুন্দরভাবে বুঝতে পারলে। এরপর আমরা যাচ্ছি একটা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার চৌম্বক ক্ষেত্রের ধরন কিরকম হবে। এখন আমরা দেখতে চলেছি কি বৃত্তাকার তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে আমার কাছে একটা বৃত্তাকার পরিবাহী রয়েছে, ধরো এরকম একটা বৃত্তাকার পরিবাহী রয়েছে। ওকে, এই বৃত্তাকার পরিবাহীকে আর এক নামে জানা হয়, সেটা হচ্ছে কুণ্ডলী। একে কি বলা হয়? কুণ্ডলী। এই বৃত্তাকার পরিবাহীর অপর নাম কি? বৃত্তাকার পরিবাহীর অপর নাম হচ্ছে কুণ্ডলী। ওকে, আমি বলছি এই কুণ্ডলী বা বৃত্তাকার তড়িৎ পরিবাহীর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয়, তখন তার চৌম্বক ক্ষেত্রের ধরন কিরকম হবে আমি সেটা দেখাতে চাইছি। এই জন্য আমি কি করলাম না, আমি সেমভাবে আগের মতন আমি একটা কাঠের বোর্ডকে নিলাম। আমি কাকে নিয়েছি না, একটা কাঠের বোর্ডকে নিয়েছি। নিয়ে আমি কি করলাম, ওই কাঠের বোর্ডের মধ্যে দুটো ছিদ্র করলাম। কি করলাম? ধরে নাও আমি কাঠের বোর্ডের মধ্যে দুটো ছিদ্র করেছি। ওকে, এই দুটো ছিদ্রের মধ্য দিয়ে আমি কি করলাম, ওই যে বৃত্তাকার পরিবাহী বা কুণ্ডলীটাকে
ঠিক এইভাবে আমি নিয়ে এলাম। এই বৃত্তাকার কুণ্ডলী বা পরিবাহীটাকে আমি ঠিক এইভাবে নিয়ে এলাম। নিয়ে এসে আমি কি করলাম, নিয়ে এসে আমি এর সঙ্গে একটা ব্যাটারি যুক্ত করলাম। এবং এমতো অবস্থায় আমি কি করলাম না, এই কাঠের বোর্ডের মধ্যে চারিদিকে এইভাবে লৌহচূর্ণ, আগের মতন লৌহচূর্ণ আমি চারিদিকে ছড়িয়ে রাখলাম। লৌহচূর্ণকে আমি চারিদিকে কি করলাম, ছড়িয়ে রাখলাম। এমতো অবস্থায় যদি এই বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে এই যে কাঠের প্লেটটি রয়েছে, এই কাঠের প্লেটের মধ্যে যদি আমি টোকা মারি তাহলে দেখতে পাবো, যদি এটা কুণ্ডলী ঠিক এই রকম যদি হয় তাহলে দেখতে পাবো এই কুণ্ডলীর চারিদিকে একটি তড়িৎ ক্ষেত্রের বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এবং সেই চৌম্বক ক্ষেত্রগুলো ঠিক আগের মতন এই যে কুণ্ডলীর এক প্রান্তের চারিদিক নিয়ে বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তে পরিণত হয়েছে, এবং এর ক্ষেত্রেও বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তে পরিণত হয়েছে। এবং এর মাঝখানে কিন্তু একে অপরকে কোনোরূপভাবে এরা স্পর্শ করছে না। অর্থাৎ এই মাঝখানে এই দুটো চৌম্বক ক্ষেত্রের মাঝখানে এরা অপরকে স্পর্শ করছে না, এবং মাঝখান কি রয়েছে, মাঝখান ফাঁকা রয়েছে। ওকে, এবং আমরা কি লক্ষ্য করতে পারি, আমরা লক্ষ্য করতে পারি এই কুণ্ডলীর সঙ্গে এই যে চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্রগুলো প্রায় সমকোণে অবস্থান করে। কি কোণে অবস্থান করে? সমকোণে অবস্থান করে। এই চুম্বক ক্ষেত্র সমকোণে অবস্থান করে। অর্থাৎ আমরা যদি কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করি, তাহলে এই কুণ্ডলীর চতুর্দিকেও কিন্তু বিপরীতধর্মী, কেন না, এদিকে কারেন্টের ডাইরেকশন এই দিকে আর এদিকে কারেন্টের ডাইরেকশন এদিকে। তাহলে এর ক্ষেত্রে যদি রাইট হ্যান্ড রুল আমি যদি নেই বা দক্ষিণ মুষ্টি নিয়ম যদি নেই, তাহলে এক্ষেত্রে যদি তড়িতের চারদিকে যদি চৌম্বক ক্ষেত্রের দিক যদি ধরো ক্লকওয়াইজ হয়, তাহলে এর ক্ষেত্রে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন হবে। এই ছিল একটি বৃত্তাকার তড়িৎবাহী বা বৃত্তাকার তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তার চৌম্বক ক্ষেত্রের ধরন। আমরা লাস্ট যাচ্ছি একটা সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কি হবে। আমরা লাস্ট দেখতে চাইছি একটা বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী, বা যদি আমি একটা সলিনয়েডকে যদি আমি দেখি, এই জিনিসটা কি না, আমি ধরে নিলাম যদি আমি সলিনয়েডের কথা বলি, তাহলে আমি বলছি ধরে নাও আমার কাছে একটা পরিবাহী রয়েছে, আমি ধরে নিলাম এটা আমার কাছে একটা পরিবাহী। ওকে, এই পরিবাহীর চতুর্দিকে আমি কি করলাম, এই পরিবাহীর চতুর্দিকে আমি বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলীকে দিয়ে দিলাম। কি করলাম, এই যে পরিবাহী রয়েছে এটাকে আমরা বলছি একটা পরিবাহী, একে আমি বলছি একটা পরিবাহী, একে আমি কি বলছি, একটা পরিবাহী। ওকে, এই পরিবাহীর চতুর্দিকে আমি কি করলাম না, বৃত্তাকারে এই রকম পরস্পর বৃত্তাকারে একদম পাশাপাশি বৃত্তাকারে ঠিক এই রকম আমি কি দিয়ে দিলাম না, আমি এই রকম তড়িৎবাহী কুণ্ডলী দিয়ে দিলাম। এই তড়িৎবাহী কুণ্ডলী দেওয়ার ফলে যার সৃষ্টি হলো তাকেই আমরা বলছি সলিনয়েড, তাকেই আমরা কি বলছি, সলিনয়েড। এই সলিনয়েডের মধ্যে যদি কোনোভাবে তড়িৎ প্রবাহিত, এই সলিনয়েডের মধ্যে যদি কোনো ক্রমে
তড়িতের সঞ্চার ঘটে, অর্থাৎ এই সলিনয়েডের মধ্যে যদি তড়িৎ প্রবাহ ঘটে তাহলে কি হবে না, এই বৃত্তাকার কুণ্ডলীর চতুর্দিকে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। কার সৃষ্টি হবে? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার দরুন এই পরিবাহীটি সম্পূর্ণভাবে চুম্বকে পরিণত হবে, সম্পূর্ণভাবে এই সলিনয়েডটি সম্পূর্ণভাবে চুম্বকে পরিণত হবে। এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, কিভাবে না আমি বলছি, ধরে নাও এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, এটা একটা কি না, এটা একটা বৃত্তাকার কুণ্ডলী। আচ্ছা তোমরা লক্ষ্য করো তো, এই বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে নিশ্চয়ই তড়িতের ডাইরেকশান ঠিক এইভাবে হবে, হ্যাঁ কি না? এইভাবে হবে। আমি যদি সাপোজ এই অক্ষ আর এই অক্ষকে দেখি, আমি যদি এই দুটো অক্ষকে দেখি, আমি ধরে নিলাম এই অক্ষের জন্য এর চারিদিকে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো সেই চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশান সাপোজ এদিকে এই রকম এর ডাইরেকশান। তাহলে এর দরুন এর দিকে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে তার ডাইরেকশান কি হবে না, এর উল্টো দিকে হবে। এইভাবে কিন্তু সলিনয়েডের বা বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলীর কিন্তু আমরা চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশানকে দেখি। তোমরা পরবর্তীকালে গেলে দেখতে পাবে যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে যখন তড়িৎকে আমরা প্রবাহ করি, অর্থাৎ যে সমস্ত ইলেকট্রিক লাইনগুলো যায় সেই লাইনের মধ্যে একটা সার্টেন গ্যাপ মেনটেন করা হয়। তার কারণ হচ্ছে এখানেই এক ধরনের ইফেক্ট আমরা লক্ষ্য করি, সেই ইফেক্ট তোমরা পরবর্তীকালে জানতে পারবে। এই ইফেক্ট থেকে আমরা দূর করার জন্য এদের মধ্যে একটা সার্টেন গ্যাপকে আমরা মেনটেন করি। তোমাদের পরবর্তী অর্থাৎ লাস্টের দিকে আমি তোমাদের এটা নিয়ে আরও ডিটেলসে যাব। আশা করছি তোমরা আজকের ভিডিওটি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারলে। এরপরেই তোমাদের নিয়ে আসতে চলেছি ফ্লেমিং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এবং এবছরের মাধ্যমিকে যে কোশ্চেনটা আসার প্রবণতা সবথেকে বেশি সেটা নিয়ে আমরা আলোচনা করব এর পরের ক্লাসে। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং কোনো জায়গায় যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো। সবাইকে জানাই তোমাদের প্রিয় চ্যানেল বিজ্ঞান জোনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। টাটা।